নমস্কার বন্ধুরা। তো আগের ভিডিওতে আমি ইস্টবেঙ্গল সম্পর্কে আলোচনা করেছিলাম যে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেছে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজে, যে ম্যাচগুলো হতে চলেছে নেক্সট ইয়ারের মার্চ মাসে খুব সম্ভবত। বাট এই যে ভিডিওটা আছে এখানে আমি আলোচনা করব মোহনবাগান সম্পর্কে, মোহনবাগানের দুর্ভাগ্য সম্পর্কে। আজকে মোহনবাগানও কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে নকআউট স্টেজে কোয়ালিফাই করতে পারতো, কিন্তু সেটা করতে পারলো না। তো সেই সম্বন্ধে আলোচনা করব। তো মোহনবাগান হচ্ছে সেই টিম যারা কনস্ট্যান্টলি ভালো পারফরমেন্স করে যাচ্ছে থ্রু আউট আইএসএলের সিজন 1 থেকে। মানে এরা 2020-21 সালে খুব সম্ভবত আইএসএল ঢুকেছিল, সেখান থেকে প্রত্যেকবার 1 কিংবা 2 কিংবা 3-এ ফিনিশ করে চলেছে। এই বছরও যদি তোমরা লিগ টেবিল দেখো তাহলে এখনও পর্যন্ত এরা 7টা ম্যাচ খেলে 4টে জিতেছে, 2টো ড্র করেছে, মাত্র 1টি হেরেছে। 7টি ম্যাচের মধ্যে 1টি হেরে 4টে জিতে এরা গ্রুপ লিগের সেকেন্ড পজিশনে আছে আফটার বেঙ্গালুরু এফসি। এরা 2 নম্বরে আছে লিগ টেবিলে। তো এদের পারফরমেন্স নো ডাউট খুব ভালো চলছে, আগেও যেরকম থাকে এবারও চলছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এদেরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই বাদ দেওয়ার পেছনে কারণ কি সেটাই সম্বন্ধে আমি আলোচনা করব। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে মোহনবাগান কী করে শুরু করেছিল এই সিজনটা। মোহনবাগানের যদি প্রথম ম্যাচটা দেখি মুম্বাই সিটি এফসির সাথে, তাহলে কিন্তু এরা 2-2 গোলে ড্র করেছিল। তারপরেই কিন্তু এদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল তাজিকিস্তানের ক্লাব রাফসান ক্লাবের সাথে। রাফসান ক্লাবের সাথে কিন্তু এরা ড্র করে শুরু করেছিল, মানে মুম্বাইয়ের সাথে ড্র, রাফসান ক্লাবের সাথেও ড্র। খুব একটা ভালো খেলতে পারেনি যদিও। তারপরের ম্যাচগুলো যাদের সাথে এদের ছিল তারা হচ্ছে যথাক্রমে ইরানের ট্রাক্টারসাজি এফসি এবং কাতারের আল ওয়াকার এফসি। এরা যথাক্রমে পার্সিয়াল গার্ড প্রো লিগের ট্রাক্টারসাজি আছে অ্যাট প্রেজেন্ট 3 নম্বরে, যে অনগোয়িং চলছে যে লিগটা এখন ওদের দেশে, এবং আলওয়াকা আছে ফিফথ পজিশানে। তো নো ডাউট এই দুটো টিমই খুব ভালো টিম। তো এদের সাথে রিয়েল কম্পিটিশান হতো, তো সেটা দেখতে পারলাম না আমরা। তার পেছনে কারণ কি তোমরা সবাই জানো, যে মোহনবাগান রিফিউজ করেছিল ইরানে যেতে। এর পেছনেও কারণ রয়েছে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা আমি শুনেছিলাম যে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে ইরানে যাওয়ার প্রতি, এবং সে সময় একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো সেই জন্যে অনেক টিমই কিন্তু মানে চিন্তাভাবনা করে দেখেছিল যে যাবে কি যাবে না। তো ম্যাচ যেদিনকা ছিল সেদিনকা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, ইন্টারেস্টিং জিনিস হয়েছিল। ম্যাচ চলাকালীন দেখা গেছিলো ঝাঁকে ঝাঁকে মিসাইল, ইরানের যে মাঠ আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ঝাঁকে ঝাঁকে মিসাইল কিন্তু যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। কোন দেশ তোমাকে আর বলতে হবে না, আমি এটা পোস্টও করেছিলাম আমার টাইম লাইনে, তোমরা দেখতে পারো চাইলে। অথচ প্রশ্ন হচ্ছে যেটা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে সৌদি আরবিরা ক্লাবেরও ম্যাচ ছিল ইরানে, এদেরকে কেন নিউট্রাল ভেন্যুতে শিফট করা হলো, মোহনবাগানকে কেন করা হলো না? এটা প্রশ্নই আসতেই পারে। আর কার নির্দেশে এই কার্য সম্পাদন করা হলো? তো কার নির্দেশে সম্পাদন করা হলো এটা কিন্তু তোমরা যদি একটু এফসির পেজ ঘেঁটে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। ইরান ফুটবল ফেডারেশনের খুব সম্ভবত একজন কর্তা, যার নাম মিলান তাজি মনে হয়, তাজ সাহেব কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন যে আছে সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছে। এনার ইচ্ছাতেই আমার মনে হয় খুব সম্ভবত মোহনবাগানকে একদম বাদ দেওয়া হয়েছে। এবং শুধু বাদ দিয়ে ক্ষান্ত হয়নি, প্রথমে যেটা শোনা গিয়েছিল যে মোহনবাগানের উপর একটা ভারী জরিমানা চাপানো হবে, যেহেতু এরা ইরানে যেতে চায়নি। তো কথা হচ্ছে যে পরে যেটা গ্রুপ স্টেজ শেষ হওয়ার পরে বলা হয়েছিল যে এদেরকে মোহনবাগানের কাছ থেকে কোনো জরিমানা নেওয়া না, বাট এদেরকে আর খেলতেও দেবো না, 1 পয়েন্টও দেওয়া হবে না। এখান থেকে আমি সৌদি আরবের দিকে ফিরে যাচ্ছি। যেরকম বলছিলাম, সৌদি আরবের আল নাসের ক্লাব, তারকা খচিত আল নাসের ক্লাব, যেখানে কিনা CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলে, তারপর আরও 2-1 বড় মাপের ফুটবলার খেলে ইউরোপে যারা খেলেছিল, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হলো, এবং মানে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হলো, এবং তাদেরকে নিউট্রাল ভেন্যু দুবাইতে শিফট করা হলো। তাহলে মোহনবাগানকে কেন করালো না? তো এই সম্বন্ধে একটা জিনিস মনে আসতেই পারে যে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের কিন্তু খুব সম্পর্ক ভালো, এটার জন্য কি ব্যাকফায়ার করেছে? তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। তো সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এএফসির কাছে কোনো রকম কিছু রিকোয়েস্ট পাঠানো হয়নি, যে আপনারা একটু ভেবে দেখুন যে এরকম পরিস্থিতি হয়েছিল। সেরকম কোনো রিকোয়েস্ট আমি শুনেছি এআইএফের কাছ থেকে। তো কেউ যদি রিকোয়েস্টই না করে তাহলে চিন্তাভাবনা করবে কী করে? আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা তো সৌদি আরবের ক্লাবের সাথে করেনি, অন্যান্য যে পাওয়ারফুল যে কান্ট্রিগুলো আছে, যেরকম জাপান আছে, সাউথ কোরিয়া আছে, কিংবা চায়না আছে, এই সমস্ত ইকোনমিক্যালি পাওয়ারফুল কান্ট্রি, কিংবা ফুটবলেরও পাওয়ারফুল বলা যেতে পারে, এই সমস্ত কান্ট্রিকে কি মানে এএফসি ব্যান করতে পারতো? তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ শোনার জন্য।